বিভিন্ন ডিভাইসের তোমার হচ্ছে ভোল্টেজ ওভার ভোল্টেজ প্রোটেকশন পারপাসে আমরা তাকে ইউজ করে থাকি, অথবা ভোল্টেজটাকে লিমিট করার জন্য। আচ্ছা, ওয়েভ ফর্ম ক্লিপার, বিভিন্ন ক্লিপারে তাকে ওয়েভ ফর্ম গুলোকে কাট করার জন্য ইউজ করা হয়ে থাকে, অথবা হচ্ছে সিগন্যালটাকে লিমিট করার জন্য আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তো গতদিন হচ্ছে আমরা দেখছিলাম নর্মাল ডায়োড হিসেবে কাজ করলে বেসিক্যালি তার ক্যারেক্টারিস্টিক্স কেমন, নর্মাল ডায়োডের মতো ফরওয়ার্ড বাইসে যদি কাজ করে, আর রিভার্স বাইসে কাজ করলে সে জিনার ডায়োডের মতো, মানে সে রিভার্স ক্যারেক্টারিস্টিক্সে ভালো কাজ করে। তো আমাদের এখানে অলরেডি যেহেতু আমরা ল্যাব করে আসছি, তো কিছু দূর ধারণা আমাদের সবারই আছে যে তার ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্সটা যে এরকম, দ্যাট মিনস 0.7 ভোল্টে সে কাজ করা শুরু করে নর্মাল ডায়োডের মতোই, বাট নর্মাল ডায়োডের সাথে তার ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা হচ্ছে ফরওয়ার্ড ইকুইভ্যালেন্ট সার্কিটের ফিগার। তো নর্মাল ডায়োডের ক্ষেত্রে যদি আমরা বলি যে নর্মাল ডায়োডে কি থাকে, এখানে একটা ডায়োড থাকে, তাই না? এখানে একটা ডায়োড থাকে, বাট এই ডায়োডটার আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখছি কি, সে বোথ ডিরেকশনে কারেন্ট, যেহেতু কারেন্ট কন্ডাক্ট করতে পারে বোথ ডিরেকশনে, তো সে কারণে এখানে কোনো ডায়োড আসলে দেওয়া হয়নি, শুধুমাত্র একটা ভোল্টেজ সোর্স ফর এই থ্রেশহোল্ড ভোল্টেজটার জন্য ফরওয়ার্ড ডিরেকশনে 0.7, আর আরজেড একটা ছোট রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা কেন, কারণ হচ্ছে এখানে একটা স্লোপ দেখা যাচ্ছে, স্লোপটার জন্য এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, রিভার্স বেসিক্যালি তার কাজটা হয় এই জোনে, রিভার্স ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা যদি তাকে নর্মাল ডায়োডের মতো সে দেখা যায় মোটামুটি জেনার ব্রেকডাউন, মানে জেনার ব্রেকডাউন ক্রস করার আগ পর্যন্ত, জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ যেটা বলে, তো এটা ক্রস করার আগ পর্যন্ত সে মোটামুটি কি থাকে, নর্মাল ডায়োডের মতো একটা কারেন্ট ফ্লো করে, খুব ছোট ভ্যালুর মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের। এর নাম হচ্ছে, অনেকবার বলছি যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, ঠিক আছে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। তো এই কারেন্টটা বেসিক্যালি মাইনরিটি ক্যারিয়ারের কারণে এটা ফ্লো করে। আর এখানে হচ্ছে তোমার ভিজেড কে, সেখানে এটাকে বলা হচ্ছে নি ভোল্টেজ। জেনার ডায়োড কাজ করার জন্য, রিভার্স বাইসে কাজ করার জন্য যে মিনিমাম ভোল্টেজটা প্রোভাইড করতে হয় সেটা হচ্ছে ভিজেড কে মানে এই নি ভোল্টেজটা ক্রস করার পরে ভিজেড নট, এটা হচ্ছে তার জেনারের ভোল্টেজটা। আর ভিজেডটা হচ্ছে, এর মাঝখানে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আইজেড আর জেড, কারণ এখানে একটা স্লোপ আছে, এটা কিন্তু শার্প নিচের দিকে পড়ে যায় না, ঠিক আছে, কিছুটা ইনক্লাইন্ড হয়। ইনক্লাইনটা কেন, এখানে একটা স্লোপ আছে। স্টোভটা কেন, স্টোভটা হচ্ছে আরজেড রেজিস্ট্যান্সের কারণে, সে কারণে রিভার্স বায়াসে যদি আমরা তাকে কানেক্ট করি, দ্যাট মিনস ক্যাথোডের সাথে পজিটিভ, অ্যানোডের সাথে নেগেটিভ। তাহলে রিভার্স বায়াসে যদি কানেক্ট করি, যেমন এখানে কি আছে, অ্যানোডের সাথে পজিটিভ, ক্যাথোডের সাথে নেগেটিভ, তাহলে এটা আছে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। আর এখানে হচ্ছে রিভার্স বায়াসে কানেক্ট করছি, সে কারণে ক্যাথোডের সাথে পজিটিভ এবং অ্যানোডের সাথে নেগেটিভ। স্যার, এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে সোর্সের ডিরেকশনটা বোঝানো হচ্ছে না? হ্যাঁ, সোর্সের ডিরেকশন, সোর্সের জি স্যার। পোলারিটি বোঝানো হচ্ছে, ডিরেকশন তো কারেন্টের হয়, সোর্সের পোলারিটি, দ্যাট মিনস সোর্সের সাথে সে কিভাবে কানেক্টেড থাকবে। এই যে জি। প্লাসটা কানেক্টেড থাকবে হচ্ছে ক্যাথোডের সাথে, মাইনাসটা কানেক্টেড থাকবে হচ্ছে অ্যানোডের সাথে, ঠিক আছে। তাহলে এই পথ দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে যেটা হচ্ছে আইজেড, আর এদিক দিয়ে নর্মালি যে কারেন্টটা ফ্লো করে এটাকে বলতে পারো ডায়োডের ফরওয়ার্ড কারেন্টের মতো, আইজেড এর ফরওয়ার্ড কারেন্ট, আর এখান দিয়ে হচ্ছে রিভার্স কারেন্টটা ফ্লো করে আর কি। আচ্ছা, তো এখান থেকে টোটাল ভোল্টেজটা তাহলে দাঁড়ায় হচ্ছে ভিজেড ইজ ইকুয়াল টু ভিজেড নট প্লাস আইজেড আরজেড। আইজেড আরজেড হচ্ছে স্লোপটার জন্য, আর ভিজেড নট হচ্ছে যে তার ব্রেকডাউন ভোল্টেজটা। আচ্ছা, এখন আমরা তার কিছু ক্যারেক্টারিস্টিক, যেমন জিনারটা যখন আমরা বাজারে গিয়ে কিনবো, তখন তার এই তিনটা রেটিং আমাদের জানতে হবে। একটা হচ্ছে পাওয়ার রেটিং, একটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ, একটা হচ্ছে ব্রেকডাউন কারেন্ট। আচ্ছা, পাওয়ার রেটিংটা কেন, বেসিক্যালি সে, ধরো যে হ্যাঁ সে ভিজেড, আমি 5 ভোল্টে সে কাজ করতেছে, তো সে কতটুকু পাওয়ার ডেসিপেট করতে পারবে। ডেসিপেট মানে হচ্ছে বাড়তি অ্যামাউন্ট অফ কারেন্ট তার ভিতর দিয়ে তো চলে যাবে, কারণ জেনারেটরটা যখন অন হবে রিভার্স বাইসে, এর ভিতর দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। লোড যতটুকু নেবে, আর বাকিটুকু কোথায় যাবে, বাকিটুকু যাবে হচ্ছে জেনারের ভিতর দিয়ে। তো জেনার তাহলে কতটুকু কারেন্ট হ্যান্ডেল করতে পারবে, সেটা আসলে ডিপেন্ড করে পাওয়ার রেটিং এর উপরে। তার ব্রেকডাউন ভোল্টেজ তো ফিক্সড, ধরলাম যে 5 ভোল্ট, বাট তার পাওয়ার রেটিংটাকে আমি যদি লিখি আইজেড ম্যাক্স ইন্টু ভিজেড, দ্যাট মিনস কতটুকু ম্যাক্সিমাম জেনার কারেন্ট নিতে পারবে, সেটা আসলে এখান থেকে ডিফাইন করা যায়। তো আমরা যখন কোনো বাজারে যাব বা হচ্ছে কোনো সার্কিটের জন্য ডিজাইন করব, তখন এই তিনটা রেটিং খুব ম্যান্ডেটরি, ঠিক আছে। যেমন তোমরা যদি মেশিন করতেছো, মেশিনের যদি ট্রান্সফরমার নেই, বা হচ্ছে ধরো তোমাদের বাসার একটা রাউটার বলো
মোবাইল বলো, প্রত্যেকটার গায়ে কিন্তু রেটিং লেখা আছে। রেটিংটা কি? তার ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ভোল্টেজ কারেন্ট অর তার মানে রিকোয়ার্ড যে ভ্যালুটা, রেটেড যে ভ্যালুটা, এই রেটেড ভ্যালুর বাইরে কিন্তু সে যেতে পারবে না। এই রেটেড ভ্যালুর থেকে বেশিও দেওয়া যাবে না, আবার কম দিলেও সে কাজ করবে না। তো রেটেড ভোল্টেজটা মেনটেন করতে হবে। আচ্ছা, এরপর চলে আসি হচ্ছে এর ব্রেকডাউনটা কিভাবে কাজ করে। তো জেনারেল ব্রেকডাউন আসলে দুই টাইপের ব্রেকডাউন মেকানিজম নিয়ে আমরা আসলে দেখি। আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দিছি, এখানে তোমরা যদি দেখো দুই টাইপের ব্রেকডাউন মেকানিজম আছে। একটা নাম হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, আর একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। তো এই 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 পিডিএফটাতে আমি আসলে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন এবং জেনার ব্রেকডাউনের ডিটেইলড ডিসকাশন এখানে করা আছে আর কি। আচ্ছা, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনটা নরমালি হয়ে থাকে কোথায়? এটা নরমালি হয়ে থাকে হচ্ছে লাইটলি ডোপড ডায়োডের ক্ষেত্রে। লাইটলি ডোপড ডায়োড, ডোপড ডায়োড, দ্যাট মিনস যেসব ডায়োডের ডোপিং করা লাইটলি, তাহলে এটা কোন টাইপের ডায়োড হইতে পারে? আমাদের যে নর্মাল ডায়োড সেটা। আচ্ছা, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনটা কখন হয়? এখানে দেখো অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের ভোল্টেজটা বলে দিছে যে 6 ভোল্টের থেকে বেশি হতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল মোটামুটি এই রেঞ্জের মধ্যে। আরেকটা জিনিস, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে জেনার ডায়োডটা সাস্টেইন করে থাকে। জেনার ডায়োডটা ওই ব্রেকডাউনে হয়তো সাস্টেইন করে থাকবে, বাট নর্মাল ডায়োড অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে টোটালি ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের এখানে কিভাবে কাজ করে ইন ডিটেল সবকিছুই লেখা আছে। আমি একটা একটা করে পয়েন্ট তোমাদেরকে ডেসক্রাইব করার ট্রাই করি। যে ফার্স্ট অফ অল কি হইতে হবে, যে তার প্রথম পয়েন্টটা হচ্ছে লাইটলি ডোপড অথবা মডারেটলি ডোপড পিএন জাংশন। তাহলে এটা কিসের ক্ষেত্রে? নর্মাল ডায়োড, নর্মাল ডায়োড। তবে এই জেনার ডায়োডের মধ্যে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হয়ে থাকে। আচ্ছা, সো ডিপ্লেশন লেয়ার ইজ কম্পারেটিভলি লার্জ, এই কথাটার মানেটা কি? আমরা জানি কি নর্মাল ডায়োডকে, আরেকটা জিনিস, এই যে ব্রেকডাউন প্রসেসটা বলছি এটা কিন্তু রিভার্স বায়াসের জন্য। ফরওয়ার্ড বায়াসে কোনো ব্রেকডাউন আমরা আসলে, ফরওয়ার্ড ব্রেকডাউন যেটা সেটা অনেক বেশি ভোল্টেজে যায়, আমরা ওইটা নিয়ে আসলে ডিসকাস করছি না, ওটা নর্মাল ক্যারেক্টারিস্টিক্স। যেহেতু হচ্ছে আমরা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাস করছি, সে কারণে রিভার্স ব্রেকডাউনের কথাটা এখানে আসছে। তো রিভার্স ব্রেকডাউনের কারণে আমরা যদি নর্মাল ডায়োডকে, নর্মাল পিএন জাংশনকে, ধরো যে এখানে আছে হচ্ছে মাইনাস, এখানে আছে হচ্ছে প্লাস, এটা হচ্ছে এন সাইড, এটা হচ্ছে পি সাইড। এখন আমরা যদি এখানে রিভার্স বাইস দিই, দ্যাট মিনস হচ্ছে অ্যানোড, এটা যদি হয় অ্যানোড, এটা যদি হয় ক্যাথোড, অ্যানোডে যদি দেই নেগেটিভ, ক্যাথোডে যদি দেই পজিটিভ, তাহলে এই ডিপ্রেশন লেয়ারটা কি হয়ে যাবে? অনেক বড় হয়ে যাবে। কারণ হচ্ছে এটা হচ্ছে লাইটলি ডোপড। ডোপিংটা যেহেতু লাইটলি করা, দ্যাট মিনস কি হবে? মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা কম হবে। ডোপিং যদি বেশি করা হয় তাহলে মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা বা মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা বেশি থাকবে। যেহেতু এখানে ডোপিংটা কম করা হয়েছে, সেহেতু ধরো যে মোটামুটি একটা অল্প ভোল্টেজ দিলেই সে কি হবে? নেগেটিভ দিকে সে তার ডিপ্লেশন লেয়ারটা কম্পারেটিভলি লার্জ হয়ে যাবে, এটাই বলা হয়েছে। আচ্ছা, এখানে এরপরে একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা একটু বুঝতে হবে। আচ্ছা, মানে কি বলা আছে যে ক্যারিয়ার্স হ্যাভ টু গো ফার ফর রিকম্বিনেশন। আচ্ছা, দ্যাট মিনস কি? যখন এই ডিপ্লেশন লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে রিভার্স বায়াস, এখানে যদি মাইনাস দিলাম এখানে প্লাস, তাহলে রিভার্স বায়াসে ডিপ্লেশন লেয়ারটা যদি বড় হয়ে যায়, ক্যারিয়ারগুলো, ক্যারিয়ার বলতে বুঝাচ্ছি যারা, এগুলো তো কি, এটা হচ্ছে কি ডোনার আয়ন ক্রিয়েট হয়েছে, এখানে হচ্ছে কি অ্যাকসেপ্টর আয়ন। তাহলে ক্যারিয়ার কোনগুলা? যারা হচ্ছে এই জায়গাতে আছে, যারা এই জায়গাতে আছে। তাহলে ক্যারিয়ার গুলা রিচ করার জন্য, দ্যাট মিনস কি এখান থেকে ইলেকট্রন গুলো এখানে আসার জন্য, বা মাইনরিটি ক্যারিয়ার যদি হয় হোলস গুলা এই পাশে আসার জন্য, বা এখান থেকে হোলস গুলো এই পাশে বা ইলেকট্রন গুলো এই পাশে আসার জন্য, তাদেরকে একটা বিশাল পথ অতিক্রম করতে হবে। ঠিক আছে? তো সেখানে বলা হয়েছে যে আর এই পথ অতিক্রম করলেই তো তারা রিকম্বাইন হতে পারবে। রিকম্বাইন মানে কি? ইলেকট্রন আর হোল একটা একটার সাথে কি হওয়া, একটা একটার সাথে মিলিত হওয়া, এটাকে বলছি আমরা রিকম্বিনেশন। আচ্ছা, সো ক্যারিয়ার্স হ্যাভ টু গো ফার ফর রিকম্বিনেশন, ক্যারিয়ার্সকে অনেক দূর অতিক্রম করতে হয়। লার্জার নাম্বার অফ রিকম্বিনেশন ইজ নিডেড টু ক্রিয়েট দ্য ইলেকট্রিক ফিল্ড দ্যাট অপোজেস ফার্দার ক্যারিয়ার ফ্লো। দ্যাট মিনস কি? এই রিকম্বিনেশনটা বাড়ানোর জন্য, বেশি রিকম্বিনেশন হওয়ার জন্য আমাকে কি বাইরে থেকে একটা বড় ভ্যালুর ইলেকট্রিক ফিল্ড দিতে হয়, মানে রিভার্স বায়াসের ভ্যালুটা অনেক বড় দিতে হয়। আচ্ছা, রিভার্স বায়াসের ভোল্টেজটা অনেক বড় দিলাম, বাট দেখা যায় কি, আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ডের সংজ্ঞা কি? ভোল্টেজ বা পার ডিস্টেন্স। ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কি? একক দূরত্বের কোনো একটা বস্তু বা কোনো একটা অবজেক্টের উপরে আমি যদি তার পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি, তাহলে ওই একক দূরত্বের ওই বস্তুর যে মাঝখানে যে ভোল্টেজের ভ্যারিয়েশন, সেটাকে বলছি হচ্ছে আমি ইলেকট্রিক ফিল্ড। দ্যাট মিনস কি? এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। ডিস্টেন্স যদি বাড়ে ইলেকট্রিক ফিল্ড কমবে, ডিস্টেন্স যদি কমে
ইলেকট্রিক ফিল্ড বাড়বে। এখন খেয়াল করে দেখো এখানে যে মাঝখানে যে পটেনশিয়াল ব্যারিয়ারটা হইলো, এই পটেনশিয়াল ব্যারিয়ার অনুসারে এখানকার ডিস্টেন্সটা কি অনেক বড় হয়ে গেল না? কারণ ডিপ্লেশন লেয়ারটা অনেক বড়, তো যার কারণে এখানকার ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? কম হবে। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ডটা কম, তো যার কারণে কি হবে? এখান থেকে যে ম্যাজরিটি ক্যারিয়ার গুলা, এটা কিন্তু মুভমেন্ট হবে না, মানে মুভমেন্টটা কম। তো আমরা এটা মুভমেন্টটা বাড়ানোর জন্য কি করব? মাইনরিটি ক্যারিয়ার বা মাইনরিটি ক্যারিয়ার মুভমেন্টটা যদি আমরা বাড়ানোর জন্য কি করব? বাইরে থেকে এই ভোল্টেজটাকে আমরা আরো বাড়াবো, এখানে যে নেগেটিভ রিভার্স বায়াস ভোল্টেজটাকে আরো বাড়াবো। তো এই বাড়ানোর ফলে কি হবে? এখানকার যে ইলেকট্রন গুলা, সেগুলা কি হবে? কাইনেটিক এনার্জি অনেক বেড়ে যাবে। এখানে দেখো এই কথাগুলোই লেখা আছে যে রিভার্স বায়াসড সো মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন ফ্রম পি সাইড, দ্যাট মিনস কি পি সাইডের মাইনরিটি ক্যারিয়ার যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন, এন্ড হোলস ফ্রম ইনসাইড, দ্যাট মিনস কি ইনসাইডের মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার হোল সাইড মুভস এট হাই স্পিড, দ্যাট মিনস কি মাইনরিটি ক্যারিয়ার গুলো, কারণ হচ্ছে এখানে আমি অলরেডি ইনসাইডে কি কানেক্ট করছি? পজিটিভ। আর পি সাইডে কি কানেক্ট করছি? নেগেটিভ। প্লাস হচ্ছে এখানকার ইলেকট্রিক ফিল্ডটাও কি আছে? এখানে পজিটিভ আর নেগেটিভের দেয়াল, ঠিক আছে? এখানে একটা পটেনশিয়াল ডিফারেন্স ওই অনুসারে ক্রিয়েট করা আছে। তাহলে এখানকার যে ইলেকট্রন গুলা, তার কাইনেটিক এনার্জি অনেক বেড়ে যাবে। তো কাইনেটিক এনার্জি বাড়লে সে করবে কি? সে তো খুব স্পিডে মুভমেন্ট করা শুরু করবে। স্পিডে মুভমেন্টের কারণে সে এখানে যে ক্রিস্টাল আয়ন গুলো আছে, এদের সাথে কি করবে? কলাইড করবে। ক্রিস্টাল আয়নকে কলাইড যদি করে, দ্যাট মিনস হচ্ছে সেখানে ধরো যে এরকম একটা ক্রিস্টাল আয়ন আছে, এখানে ধরো যে ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রনটা যখন মুভ করবে, সে যখন ধাক্কা দিবে ইলেকট্রনটাকে, এই ইলেকট্রনটা তখন এখান থেকে বের হয়ে যাবে। তো বের হয়ে গেলে এখানে কি হয়ে গেল? একটা হোল ক্রিয়েট হলো না? তাহলে নতুন নতুন অনেক ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট হবে, ঠিক আছে? তো রাপচার অফ কোভ্যালেন্ট বন্ডস মানে কোভ্যালেন্ট বন্ডগুলো ভেঙে যাবে। সো এখানে কি হচ্ছে? ইলেকট্রন এবং হোলের অনেক পেয়ার জেনারেট হবে। আচ্ছা, সো ইলেকট্রন কোলাইড উইথ কোভ্যালেন্ট বন্ডস, কোভ্যালেন্ট বন্ডস ইলেকট্রনস এন্ড ডিসপ্লেসড ইট, দ্যাট মিনস কি কোভ্যালেন্ট বন্ডে যে ইলেকট্রন গুলো আছে, এই যে দুইটা ইলেকট্রনের কারণে এখানে বলছে ইলেকট্রনস, এদেরকে ধাক্কা দিবে, যার ফলে কি হয়ে যাবে? এটা ডিসপ্লেস হয়ে যাবে। সো নতুন ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে। আচ্ছা, সো এটা যে একটা কি একটা কিউমুলেটিভ ইফেক্ট হবে, দ্যাট মিনস কি আমি তো ভোল্টেজ বাড়াচ্ছি, ইচ্ছা মতো তো আর বাড়াইতে পারবো না। তো বাড়াইতে বাড়াইতে আলটিমেটলি মাইনরিটি ক্যারিয়ারে কিন্তু মুভমেন্ট শুরু হয়ে গেছে, সে ভাইব্রেট করছে, অনেক ইলেকট্রনের ফ্লো, অনেক ইলেকট্রন বের হবে। তাদের কাইনেটিক এনার্জি যদি আমি সাম আপ করি, তাহলে কি একটা হিউজ কারেন্টের ফ্লো হবে। ইলেকট্রনের ফ্লো যখন শুরু হয়ে যাবে, দ্যাট মিনস কি রিভার্স স্যাচুরেশন, এই যে এই রিভার্স স্যাচুরেশন কারেন্টটা তখন গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। কারণ ইলেকট্রনটা বেসিক্যালি কেন হচ্ছে? মাইনরিটি ক্যারিয়ারের কারণে। এরা কিন্তু মাইনরিটি ক্যারিয়ার, এই ইলেকট্রনটা বের হয়েছে কার থেকে? পি সাইড থেকে, ঠিক আছে? সো মাইনরিটি ক্যারিয়ার মুভমেন্টের কারণে হিউজ আইএস এর ভ্যালুটা হিউজ বাড়বে, রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যার কারণে এই ডিভাইসটা একটা পর্যায়ে গিয়ে টোটালি ব্রেকডাউন হয়ে যায়। তো এই যে প্রসেসটা হচ্ছে, এটাকে বলছি হচ্ছে আমরা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। তো এখানে এই কথাগুলোই লেখা আছে। তো এই অ্যাভালাঞ্চ, এখানে একটু একটা কথা লিখেছে দেখো, দা অ্যাপ্লাইড রিভার্স ভোল্টেজ ইজ সো লার্জ, কোনটা? এই যে রিভার্স ভোল্টেজটা, is so large that electrons those are pulled from their covalent bonds are accelerated at greater velocities. That means কোভ্যালেন্ট বন্ড থেকে যে ইলেকট্রন গুলা বের হয়েছে, সেগুলাকে আরো গ্রেটার ভ্যালোসিটিতে তার মুভমেন্ট শুরু হয়ে যাবে। সো ইলেকট্রন ফ্রম পি সাইড ভ্যালেন্স ব্যান্ড মুভস টু ইনসাইড কন্ডাকশন ব্যান্ড, দ্যাট মিনস এই পাশে এসে কন্ডাকশন হবে, বলতে বোঝাচ্ছে এখানে যে হোস গুলো আছে তার সাথে এখান থেকে ইলেকট্রন গুলো হোস গুলোর সাথে রিকম্বাইন হবে। তো এই যে প্রসেসটা চলতে থাকবে, এমনকি একটা পর্যায়ে গিয়ে ডিভাইসটি হিট হয়ে যাবে। আমি যেহেতু এই ভোল্টেজটা বাড়াচ্ছি, এমনকি এখানে কারেন্টও বেড়ে যাচ্ছে, আইএস কারেন্টটা বেড়ে যাচ্ছে এখান দিয়ে ইলেকট্রন, আর উল্টা দিকে কি হবে? আইএস কারেন্টের ফ্লো হবে। তো যার কারণে ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। কখন হবে এটা? লাইটলি ডোপড ডায়োডের ক্ষেত্রে, দ্যাট মিনস যেসব জায়গায় ডিপ্রেশন লেয়ারটা বড় হয়ে যায়, ঠিক আছে? ডোপিং যদি লাইটলি থাকে, তখন ডিপ্লেশন লেয়ার মানে কি? ওই যে যে ম্যাজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার ওগুলো তখন কি হবে? কমে যাবে। এমন যার ফলে মাঝখানে হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়ালের যে দেয়ালটা, সেটা আরো বড় হয়ে যাবে, চার্জের শূন্যতা ক্রিয়েট হবে, যার কারণে এই প্রসেসটা হবে। এটার নাম হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। এটা কত? ভিজেড এর ভ্যালু 6 ভোল্টের বেশি। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে জেনার ব্রেকডাউন। জেনার ব্রেকডাউনটা কোথায় হয়? নর্মালি নর্মাল ডায়োডে কখনোই জেনার ব্রেকডাউন হবে না, এটা হবে জেনার ডায়োডে। জেনার ডায়োডে এই ব্রেকডাউনটা হবে। আচ্ছা, জেনার ডায়োডে এই ব্রেকডাউনটা যদি হয় কি হবে? নর্মালি জেনার ডায়োডে কি, এই ডায়োডটাকে বলা হচ্ছে হ্যাভিলি ডোপড ডায়োড। দ্যাট মিনস যে ডায়োডের ডোপিংটা অনেক বেশি। আর হ্যাভিলি ডোপ থাকলে কি হবে? মেজরিটি ক্যারিয়ার অনেক বেশি থাকবে,
মেজরিটি ক্যারিয়ার। স্যার এটা রেশিওটা একটু মানে আনুমানিক বলা যাবে যে না না, এটা কিরকম ভাবে রেশিও আনুমানিক বলা যাবে না, আমি এভাবে আন্দাজে একটা রেশিও বলতে পারবো না, কারণ এটা ও ডিপেন্ড করে এক্স্যাক্টলি আসলে আমি যে রেশিওটি গুলো বলি এটা তো আসলে ডিপেন্ড করে যে যেমন তোমার 5 ভোল্টের জন্য একটা জেনারেল রেশিও কত হবে, এটা মানে এখন বলা যাবে না এইভাবে। এমনি এটা ধরে আচ্ছা রাখতে পারো যে এটা হচ্ছে হ্যাভিলি ডোপ, অনেক বেশি ডোপিং করা থাকে, যার কারণে মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা অনেক বেশি থাকে। আর মেজরিটি ক্যারিয়ার বেশি থাকার কারণে একে যদি আমরা রিভার্স বায়াস করি ডিপ্লেশন লেয়ারটা ছোট হয়ে যায়, থিনার ডিপ্লেশন লেয়ার। দ্যাট মিনস এই জি যে স্যার ডিপ্লেশন লেয়ারটা সেটা ছোট হয়ে যায়, এই যে ডিপ্লেশন লেয়ারটা অনেক চিকন হয়ে যায় আর কি, কারণ হচ্ছে কি বেসিক্যালি তার ডোপিং প্রসেসটা অনেক বেশি। আচ্ছা, সো এখানে এগুলাই লেখা আছে যে অকার্স ইন হ্যাভিলি ডোপড পিএন জাংশন, সো ডিপ্লেশন রিজন ইজ থিন। স্যার হ্যাভিলি ডোপড ডিপ্রেশন মিন্স, লেয়ারটা মানে কম্প্রেস থাকার কারণটা কি ওই যে মেজরিটি লেয়ারটা কি প্রেস হ্যাঁ করতে মেজরিটি থাকতেছে? মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা অনেক বেশি থাকার কারণে আমি যতই রিভার্স বায়াস দিই তার ডিপ্লেশন লেয়ারটা খুব একটা বড় হবে না, কারণ চার্জের শূন্যতা কম হবে, কারণ তার এখানে তো মেজরিটি ক্যারিয়ার অনেক বেশি, আচ্ছা আচ্ছা অ্যাকসেপ্টর আয়ন এবং ডোনার আয়ন অনেক বেশি, ওইটাও বেশি থাকবে। বেশি থাকা সত্ত্বেও ডিপ্লেশন লেয়ারটা কি হবে না, বেশি বড় হইতে পারবে না, কারণ এর বাকি চার্জের সংখ্যা অনেক বেশি, এখানে ক্যারিয়ার অনেক বেশি। ঠিক ও আছে, জি স্যার সো হ্যাভিলি ডোপড মিন্স মোর মেজরিটি ক্যারিয়ার্স, মোর ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টর আয়ন, মানে কি বোঝাচ্ছে, অ্যাকসেপ্টর আয়ন আর ডোনার এটা থিম থাকতে পারে, বাট এই জায়গায় অ্যাকসেপ্টর এবং ডোনার আয়নের সংখ্যাও কিন্তু অনেক বেশি। ঠিক আছে, তো যার কারণে হচ্ছে কি আমি অল্প ভোল্টেজ বাইরে থেকে দিচ্ছি, এটা যদি হয় পি আর এটা যদি হয় এন, আর এটা যদি হয় অ্যানোড, এটা যদি হয় ক্যাথোড, তাহলে অ্যানোডে আমি নেগেটিভ দিলাম, ক্যাথোডে পজিটিভ দিলাম, তাহলে অল্প ভোল্টেজ, ভোল্টেজটা কত, জেনার ভোল্টেজ 5 ভোল্টে আমার কি হয়ে যাবে এখানে লার্জার একটা পটেনশিয়াল ব্যারিয়ার হয়ে যাবে। কেন লার্জার বলছি, কারণ হচ্ছে এখানে মোর ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টর আয়ন, যার কারণে এই পটেনশিয়াল ব্যারিয়ারটারও একটা বড় ভ্যালু থাকবে, সেটা কত, এটা থাকবে হচ্ছে 5 ভোল্টের মতো, 5 ভোল্টের মতো। জি ঠিক স্যার আছে, আচ্ছা, তো উইল বি বিল্ড আপ দেন স্টপস দ্য ডিফিউশন। এখন ডিফিউশন কেন স্টপ করবে, কারণ এই ব্যারিয়ার পটেনশিয়াল যদি ক্রিয়েট হয়ে যায়, নর্মাল ডিফিউশন প্রসেস তো ধরো যে এই অবস্থাতে তো একটা ডিফিউশন হবে, এখান থেকে চার্জ এ পাশে তো যাবে। ঠিক আছে, তো যার ফলে এই ব্যারিয়ার পটেনশিয়ালটা ক্রিয়েট হয়ে গেছে থিনার, বাট হচ্ছে স্ট্রং, কিন্তু সে কেন স্ট্রং, কারণ হচ্ছে এখানে ডোনার অ্যাকসেপ্টর আয়নের সংখ্যা বেশি, বাট সে থিন, তো যার কারণে কি হচ্ছে এই ডিফিউশন প্রসেসটা অফ হয়ে যাবে, মানে মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা, মেজরিটি ক্যারিয়ারের মুভমেন্ট অফ হয়ে যাবে। সো উইথিন আ স্মল পোর্শন লার্জার ভোল্টেজ গ্রেডিয়েন্ট ব্লকস, দ্যাট মিনস কি এই ছোট স্থানের মধ্যে ভোল্টেজ গ্রেডিয়েন্ট ব্লকটা অনেক বড় মানের হবে, মানে ভোল্টেজটা বড় মানের হবে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো ভোল্টেজটা বড় মানের বাট ডিস্টেন্সটা অনেক কম, তাহলে বি ডিভাইডেড বাই ডি, ডি এর ডিস্টেন্স যদি কম, ইলেকট্রিক ফিল্ড কি হবে, অনেক বেশি হবে। বুঝতে পারছো এই কথাটা? জি স্যার। জি তো স্যার বুঝতে পেরেছি ইলেকট্রিক ফিল্ড অনেক বড় হবে, অ্যাপ্লাইং রিভার্স বায়াস দ্য ফিল্ড ইজ সো স্ট্রঙ্গার নাও টু পুল ইলেকট্রনস ফ্রম কোভ্যালেন্ট বন্ডস। কি করবে এখানে, বেসিক্যালি যে ধরো যে সিলিকনের মধ্যে যে পেয়ার্ড ইলেকট্রন গুলো আছে, শেয়ার্ড ইলেকট্রন নট পেয়ার্ড, শেয়ার্ড ইলেকট্রন গুলো আছে, এই শেয়ার ইলেকট্রন গুলাকে এই স্ট্রং ফিল্ডটা বা বাইরে থেকে আমি যদি ফিল্ড অ্যাপ্লাই করি তখন সে কি করবে, পুল আউট করার ট্রাই করবে, সে পুল আউট করবে। Thus a large number of electron hole pairs are generated and increase. আচ্ছা, আগেরটার সাথে এটার কিন্তু পার্থক্য আছে, আগেরটাতে ছিল কি যে মাল্টি ক্যারিয়ারের যে ফ্রি ক্যারিয়ার গুলা, সেই ইলেকট্রন গুলা কোভ্যালেন্ট বন্ড গুলাকে কি করছে, কোভ্যালেন্ট বন্ডের যে ইলেকট্রন গুলো সেগুলোকে ধাক্কা দিয়ে আরো ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করছিল, বাট এখানে কিন্তু ফ্রি ক্যারিয়ার না, কারণ হচ্ছে ওই মানে ইলেকট্রন গুলা যে পরিমাণ কাইনেটিক এনার্জি অর্জন করা দরকার সেটা আসলে ওইভাবে হবে না। সে করবে কি এই ফিল্ডটার কারণে এখানকার যে বন্ডেড ইলেকট্রন গুলো আছে এগুলাকে সে পুল আউট করার ট্রাই করবে। এভাবে যদি পুল আউট করতে থাকে তাহলে ইলেকট্রন হোল পেয়ার হবে। আচ্ছা, এটা কিন্তু এই অ্যাভালাঞ্চ ব্রেকডাউনটা কিন্তু অনেক বড় ভ্যালু। ঠিক আছে, এটার মানে গ্রেডিয়েন্টটা অনেক বড়, বাট জেনার ব্রেকডাউনের ক্ষেত্রে ওই গ্রেডিয়েন্টটা অত বড় মানের না। ঠিক আছে, যার কারণে কারেন্টটা কি থাকে, কন্ট্রোল থাকে, বাট ওইটার ক্ষেত্রে আনকন্ট্রোলড হয়ে যায়, কোনটা অ্যাভালাঞ্চের ক্ষেত্রে। আচ্ছা, এখানে চলে আসি এরপরে। So thus a large number of electron hole pairs are generated and increased current at a relatively smaller reverse voltage applied. That means অল্প পরিমাণ রিভার্স ভোল্টেজ বলতে বুঝাচ্ছি 5 ভোল্ট বা 6 ভোল্টের মতো অ্যাপ্লাই করলে আমাদের মোটামুটি এই ব্লকটাকে ক্রস করে মানে এর মুভমেন্ট শুরু হয়ে যায় আর কি। নো কলিশন টেক প্লেস হিয়ার, এখানে কোনো কলিশন হয় না। হাই ইলেকট্রিক ফিল্ড, কারণ ইলেকট্রিক ফিল্ড কারণ এটার ডিস্টেন্সটা কম, যার কারণে ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি থাকে।
আর কন্টিনিউয়াস ফ্লো অফ ক্যারিয়ার এট আ ফিক্সড ব্রেকডাউন ভোল্টেজ, মানে একটা ক্যারিয়ারের একটা কন্টিনিউয়াস ফ্লো থাকে, মানে একটা ফিক্সড ব্রেকডাউন ভোল্টেজে। তো এই যে প্রসেসটা হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমরা এটাকে মেজরিটি ক্যারিয়ার প্লাস ডোপিংটা অনেক বাড়াই দেওয়া হয়েছে। এটা একটা স্পেশাল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স জেনার ব্রেকডাউনটা। তাহলে এখান থেকে আমরা পেলাম কি, বাই চেঞ্জিং দ্য থিকনেস, দ্যাট মিনস কি থিকনেসটাকে এভাবে চেঞ্জ করে আমরা জেনার ডায়োডটাকে ভোল্টেজটা, মানে মাঝখানের যে এই ভোল্টেজের ব্লকটা বা পটেনশিয়াল ব্যারিয়ারটা 2 ভোল্ট থেকে 200 ভোল্ট, মানে এখানে তো কম লিখছে 1.2 কিলো ভোল্টও হয়, এতটুকু পর্যন্ত আমরা ভ্যারি করতে পারি, এটা ডিপেন্ড করে। আচ্ছা, তো এখানে এগুলাই লিখে আছে, বারবারই হয়তো এগুলা একটু পরপর রিপিট করা আছে, এগুলো একটু দেখবা। এখানে লেখা আছে যেমন কি, এটা একটা নর্মাল এয়ার ক্ষেত্রে যদি বলো ইলেকট্রন লিভস ডোনার আয়ন্স, এটা তোমরা জানোই, ইলেকট্রন যখন চলে যায় তখন ডোনার আয়ন রেখে যায়, আবার হচ্ছে পি সাইড থেকে যখন হোলসের পাশে আসে তখন অ্যাকসেপ্টর আয়ন রেখে যায়। তো সিমিলার এই যে নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভের দেয়ালের কারণে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়। when the electric field is sufficient to oppose further, that means এই ইলেকট্রিক ফিল্ডটা মোটামুটি ধরো যে একটা মোটামুটি একটা মডারেট ভ্যালুর হইলে সে কি করবে, এখান থেকে ক্যারিয়ারের মুভমেন্ট স্টপ করে দিবে, ওটাকে বলছি হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, এখানে হ্যাভিলি ডোপড পিএন জাংশন এগুলো দেখবা, বাংলায় লেখা আছে যে মানে কি কি হচ্ছে এখানে প্রসেসটা, যে এখানে থিন কেন, লটস অফ ডোনার আয়ন এন্ড অ্যাকসেপ্টর আয়ন, এগুলো অলরেডি তোমাদেরকে বলছি, এগুলো দেখবা একটু। তো লাইটলি ডোপড পিএন জাংশনের ক্ষেত্রে ওইভাবে লেখা আছে, এখানে হচ্ছে অনেক বড় হয়ে যায়, যার কারণে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কম হয়ে যায়, ডিস্টেন্স অনেক বড় হয়ে যায় বলে সে কারণে হচ্ছে এটাকে মানে এটার ক্ষেত্রে এই যে কলিশন হয়, কলিশন হওয়ার কারণে হচ্ছে ইলেকট্রিক অনেক ইলেকট্রন হোল পেয়ার হয়, যার কারণে ড্যামেজ হয়ে যায়। তো এখানে এই জিনিসগুলাই রিপিটেডলি লেখা আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে হচ্ছে নর্মাল ডায়োড এবং জেনার ডায়োডের মধ্যে একটা ডিফারেন্স দেওয়া আছে, এটা অবশ্যই দেখবা। জেনারটা হচ্ছে হ্যাভিলি ডোপড, নর্মাল ডায়োড হচ্ছে মডারেটলি ডোপড, লোয়ার ব্রেকডাউন ভোল্টেজ, আর এটা হচ্ছে হায়ার ব্রেকডাউন ভোল্টেজ। এই যে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন কত 6 ভোল্টের বেশি, আর এটা হচ্ছে 5 ভোল্টের মতো। ক্যান উইথ স্ট্যান্ড ভিজেট প্রপারলি অফ কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, মানে ভিজেটটা এবার হ্যাভিলি ডোপের কারণে দেখা যায় কি এই ডিপ্লেশন লেয়ারটা মোটামুটি ফিক্স থাকে। তো এই যে ভিজেটটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ, বাট হচ্ছে এটার ক্ষেত্রে ভিজেটে সে ড্যামেজ হয়ে যায়, লেস টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মোর টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কম, কোনটা জেনার ডায়োডটা টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট না, আর নর্মাল ডায়োডটা টেম্পারেচার উপর বেশি ডিপেন্ডেন্ট। তো এখানে এই জিনিসগুলো লেখা আছে। এরপরে চলে যায় হচ্ছে ভোল্টেজ রেগুলেটর, যে এই ডায়োডটার অ্যাপ্লিকেশন, তো আমরা ওইটা একটু দেখবো। এখানে এইগুলাই লেখা আছে। এরপরে চলে যাই লাইন রেগুলেশন, লোড রেগুলেশন, আমি একটু পরেই আসতেছি। ভোল্টেজ রেগুলেটরটা এখানে আবার লেখা আছে, এটা আরেকটা ইয়া থেকে আমি আমার নিজের হাতে লেখা, আমি এক জায়গা থেকে লিখে রাখছি, একটু গুছাই। তোমাদের যদি মনে হয় যে ওইটা অনেক বড় হয়ে যাচ্ছে, এভাবে ছোট করে লিখতে পারো, তো মার্কসের উপর ডিপেন্ড করে, ওইটা একটু ইলাবোরেটলি লেখা আছে বোঝার জন্য, ওটাও আমার হাতে লেখা, দুটাই লেখা আছে, একটু ভালো করে বোঝা যাবে ওইখানে। আর আচ্ছা, এইখানে চলে আসে হচ্ছে শান্ট রেগুলেটর, দ্যাট মিনস জিনার ডায়োডের প্রথম অ্যাপ্লিকেশন, যে এই ডায়োডটা দিয়ে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন পারপাসে আমরা ইউজ করে থাকি। আর এখান থেকে হচ্ছে আমাদেরকে ওই লাইন রেগুলেশন, লোড রেগুলেশন এটা বের করতে হবে এই কোশ্চেনটা থেকে, মানে এই সার্কিটটা থেকে। তো লাইন রেগুলেশন, লোড রেগুলেশন কেন, অলরেডি যারা ল্যাব করছে আমি কয়েকবার বলছি যে লাইন রেগুলেশনটা হচ্ছে বেসিক্যালি এই রেগুলেটরটার পারফরমেন্স বের করা। পারফরমেন্স কি, এখানে দেখো লিখে আছে দ্য লাইন রেগুলেশন ইজ ডিফাইন্ড as the change in V0 corresponding to one voltage change in Vs, that means কি del V0 by, এই যে এখানে লিখে আছে del V0 by del Vs, that means কি সাপ্লাই ভোল্টেজে চেঞ্জ হওয়ার সত্ত্বেও আউটপুট ভোল্টেজটাকে যতক্ষণ পর্যন্ত পাওয়ার সাপ্লাইটা মেনটেন করে রাখতে পারে, সেটাকে বলছি হচ্ছে আমরা লাইন রেগুলেশন। দ্যাট মিনস আমি আউটপুট ভোল্টেজ চেঞ্জ, ইনপুট ভোল্টেজ চেঞ্জ করতেছি, ইনপুট ভোল্টেজ চেঞ্জ করা সত্ত্বেও, হ্যাঁ বলো স্যার ডেল ভি মানে এখানে ওই ভি ভি লোড মাইনাস ভিএস হবে না, মানে ভি না 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 না, ডেল ভি নট হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজের দুইটা ডিফারেন্স, ডেল তাহলে ভি টু মাইনাস ভি নট টু মাইনাস ভি নট ওয়ান, বুঝছো? আউটপুট ভোল্টেজের দুইটা ডিফারেন্স, ওই যে কার্ভটা যখন ড্র করবা, এখানে একটা কার্ভ পাবা, এখানে কি ভি নট, এখানে হচ্ছে কি ভিএস, তাহলে এখানে যখন ট্যানজেন্ট ড্র করবা, এই যে ভিএল ভি নটের দুইটা ডিফারেন্স পাবা, একটা হচ্ছে হাইয়েস্ট মানে ম্যাক্সিমাম টাচিং পয়েন্টস আর কি, ধরলাম এটা ভি টু, এটা হচ্ছে ভি ওয়ান, এই দুইটা ডিফারেন্স থেকে পাবা ডেল ভি নট, আর এই দুইটা ডিফারেন্স থেকে পাবা ডেল ভিএস।
ঠিক আছে? তো এই দুইটা জি, স্যার। ডিফারেন্সের রেশিওটা হচ্ছে বেসিক্যালি লাইন রেগুলেশন। এখান থেকে কি বোঝা যায় যে আমি ইনপুট ভোল্টেজটাকে চেঞ্জ করতেছি আমার ইচ্ছা মতো, তাহলে আউটপুট ভোল্টেজটা কতক্ষণ যাবত এই জেনারেটরটা মেনটেন করে রাখতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তার পারফরমেন্স একটা। আবার লোড রেগুলেশনটা কি, ইনপুট ভোল্টেজ ফিক্স থাকবে, লোডটাকে যদি আমি ভ্যারি করি, এটাকে যদি আমি ধরো যে ভ্যারি করি, তাহলে কতক্ষণ পর্যন্ত এই জেনারেটরটা আউটপুট ভোল্টেজটাকে কি ফিক্সড রাখতে পারে বা মেনটেন করতে পারে, সেই পারফরমেন্সটা আমরা এখান থেকে বের করবো। তো এখানে লিখা আছে সংখ্যা, এখানেও পাবা, আবার এখানেও পাবা, এই যে এখানেও লিখে দিছি আমি, এটাও দেখবা, এখানেও লিখা আছে, এটা পড়বা। সহজ সহজ জিনিস যে আউটপুট ভোল্টেজের চেঞ্জ, ইনপুট ভোল্টেজের চেঞ্জের সাথে আউটপুট ভোল্টেজের আনচেঞ্জড অবস্থাটা যতক্ষণ পর্যন্ত সে মেনটেন করে রাখতে পারে, ওইটাই দেখানো হয়েছে আর কি। আচ্ছা, এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট যদি ড্র করি, ওই যে জেনারেটরটাকে রিভার্স বাইসে কানেক্টেড আছে, তাকে হচ্ছে ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স দিয়ে দেখাইছি। এরপরে কি করলাম, জাস্ট কেভিএল কেসিএল। এখানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু কি, মেইন কারেন্ট ইজ ইকুয়াল টু লোড কারেন্ট প্লাস জেনার কারেন্ট। এরপর হচ্ছে আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি, ভিজেড নট প্লাস আইজেড আর জেড, আর ভিএস ইজ ইকুয়াল টু ভি নট ইজ ইকুয়াল টু, আবার এখান থেকে কি লেখা যায় যে ভিএস ইজ ইকুয়াল টু লেখা যায় যে আই আর প্লাস কি লেখা যায় যে ভিজেড নট প্লাস, এই যে এখানে লিখে রাখছি ভিজেড নট প্লাস আইজেড আর জেড। তো এই ইকুয়েশনটার মধ্যে আই এর ভ্যালুটা বসাবো, যে আই ইজ ইকুয়াল টু কি আইজেড প্লাস আইএল, এটা বসাই দিব। বসানোর পরে এটাকে একটু সিম্পলিফাই করে আইজেডটা বের করব। আচ্ছা, তো আইজেডটা যদি বের করি, আইজেডটা বের করার পরে এই আইজেডটাকে কোথায় বসাবো, এখানে বসাবো। এখানে বসানোর পরে এটা পাবো হচ্ছে আমরা ইকুয়েশন, ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করব। তো সিম্পলিফাইটা বেসিক্যালি এখানে জাম করে দেখানো হয়েছে যে আমরা যে ভি নটটা পেলাম, তাহলে এখান থেকে দেখো ভি নট ডিভাইডেড বাই ভিএস যদি করি, এইগুলাকে যদি আমি অমিট ধরি, এগুলো জিরো যদি ধরি, ভি নট ডিভাইডেড বাই ভিএস ইজ ইকুয়াল টু আমি পাবো কি আর জেড ডিভাইডেড বাই আর প্লাস আর জেড, তো ডেল ভি নট বাই ডেল ভিএস। এটা হচ্ছে বেসিক্যালি এই সার্কিটের জন্য লাইন রেগুলেশন, লাইন রেগুলেশনের ফর্মুলা এটা। আচ্ছা, ঠিক সিমিলারলি লোড রেগুলেশনের ফর্মুলাটা কি হবে, ভি নট বাই আইএল, তাহলে তখন এটাকে জিরো ধরবো, ভি নট বাই আইএল ইজ ইকুয়াল টু মাইনাস আর প্যারালাল আর জেড। ঠিক আছে, তাহলে আর ইন্টু আর জেড ডিভাইড বাই আর প্লাস আর জেড, এখানে মাইনাস থাকবে একটা। তো এখান থেকে হচ্ছে আমরা বের করব লোড রেগুলেশন। আর এই আরটা কোত্থেকে পাবো, এই আরটা হচ্ছে, আমি যদি আসি, এই আরটা হচ্ছে বেসিক্যালি এই যে কারেন্ট লিমিটিং যে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে এটার ভ্যালু। তো এটা জাম্প আপ করে লেখা আছে, এটা আসলে প্রুফ করতে গেলে না অনেক বড় একটা ডেরিভেশন চলে আসে, আমাদের এটা দরকার নেই। আমরা জাস্ট হচ্ছে কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্সটা আমরা বের করে রাখবো। এখানে ফর্মুলাটা দেওয়া আছে যে ভিএস মিনিমাম ভিজেড নট আর জেড আইজেড মিনিমাম ডিভাইডেড বাই আইজেড মিনিমাম প্লাস আইএল ম্যাক্স। আচ্ছা, এই ফর্মুলাটা বেসিক্যালি এই ম্যাথটার জন্যই শুধুমাত্র লাগে, আর কোথাও লাগবে না। নিচের ম্যাথটা দেখানোর জন্য আমরা এই ফর্মুলাটা, মানে এই ফর্মুলাগুলো বের করছি। তো নর্মাল অবস্থায় যদি আর আর জেড দেওয়া থাকে, তাহলে আমি লাইন রেগুলেশন বের করতে পারবো, লোড রেগুলেশন বের করতে পারবো। যদি আর জেড মানে আর না দেওয়া থাকে, তাহলে আমি বের করবো হচ্ছে ডেল ভি নট বাই ডেল ভিএস থেকে, এখান থেকে বের করবো। আচ্ছা, তাহলে আমি যদি একটু দেখাই ম্যাথটা তোমাদেরকে। স্যার এখানে ভিজেড নট দিয়ে কি বোঝানো হচ্ছে? ভিজেড নট হচ্ছে তোমার ওই যে ইনিশিয়াল জেনারেল ভোল্টেজটা, সেটা কত 5 ভোল্ট। আর ভিজেডটা কি, ভিজেডটা হচ্ছে 5 ভোল্ট প্লাস আইজেড আর জেড। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা চলে যাই ম্যাথটাতে। ম্যাথটা এখানে একটু ফেয়ার করে দেওয়া আছে। এটা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিছি স্লাইডটা গতদিন, এই পিডিএফটা আমি দিয়ে দিছি তোমাদেরকে। এটা হচ্ছে আমার গত 2 সেমিস্টার আগে একটা স্টুডেন্টের ক্লাস লেকচার, তো সেখানে ফেয়ার করে এটা আমি ক্লাসে করাই দিছি যখন সে তুলে রাখছে। আচ্ছা, তো যাই হোক, এখানে ইকুয়েশনটা এখানে বলে দেওয়া আছে যে ইট ইজ রিকোয়ার্ড টু ডিজাইন এ জিনার শান্ট রেগুলেটর। তাহলে একটা শান্ট রেগুলেটর ডিজাইন করতে বলা হয়েছে, একটা শান্ট রেগুলেটর। তো যেটা টু প্রোভাইড অ্যান আউটপুট ভোল্টেজ অ্যাপ্রক্সিমেটলি 7.5, দ্যাট মিনস কি ভি নট 7.5 মেনটেন করার জন্য আমাকে হচ্ছে একটা জিনার মানে অলমোস্ট 7.5 ভোল্ট মেনটেন করার জন্য। দি রস সাপ্লাই বলতে বোঝাচ্ছি সাপ্লাই ভোল্টেজের ভ্যারিজ বিটুইন 15
টু 25 ভোল্ট। দ্যাট মিনস হচ্ছে সাপ্লাই ভোল্টেজের ভ্যারি করে কোত্থেকে 15 ভোল্ট থেকে 25 ভোল্টের মতো। তাহলে এটা বলতে পারি আমি হচ্ছে ভিএস মিনিমাম, আর এটা বলতে পারি হচ্ছে আমি ভিএস ম্যাক্সিমাম। আচ্ছা, এরপরে কি বলছে, এন্ড দি লোড কারেন্ট ভ্যারিজ ওভার দ্য রেঞ্জ অফ 0 টু 15 মিলি অ্যাম্পিয়ার। দ্যাট মিনস হচ্ছে লোড কারেন্টেরও ভ্যারিয়েশনটা দেখানো হয়েছে 0 থেকে 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা হয়ে গেল আমার মিনিমাম আই এল মিনিমাম, এটা হচ্ছে আইএল ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ঠিক আছে। তাহলে এখানে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটা দেওয়া আছে। Zener diode has VZ at a current of 20 মিলি অ্যাম্পিয়ার। তো VZ এখানে ভোল্টেজটা বলে দিছে, এনিহাউ সে মনে মিসিং করছে। VZ is equal to 7.5 ভোল্ট, এটা বলে দেওয়া আছে VZ not is equal to, and a current of, that means হচ্ছে এটা IZ কারেন্ট বলে দেওয়া আছে, and its RZ is equal to 10 ohm, IZ minimum is equal to 1/3 of IL max। আচ্ছা, find the required value of R। তাহলে আরটা কিভাবে বের করব, আমাদেরকে এখানে ফর্মুলাটা যেটা দেওয়া আছে এটা আমরা ইউজ করব। তারপর কি বলছে, ডিটারমাইন দি লাইন অ্যান্ড লোড রেগুলেশন। লাইন রেগুলেশন এবং লোড রেগুলেশন বের করতে বলছে। এরপর কি বলছে, অলসো ডিটারমাইন দি পার্সেন্টেজ চেঞ্জ ইন ভি নট করেসপন্ডিং টু ফুল চেঞ্জ ইন ভিএস। মানে এই যে ভিএস এর চেঞ্জ যে ওভারটা হচ্ছে কত থেকে 15 থেকে 25 ভোল্ট, তো এই চেঞ্জের কারণে আউটপুট ভোল্টেজের কেমন চেঞ্জ হচ্ছে সেটার পার্সেন্টেজ বের করতে বলছে। ঠিক সিমিলারলি লোড কারেন্টের এই যে চেঞ্জটা হচ্ছে সেটার কারণে আউটপুট ভোল্টেজে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা পার্সেন্টেজে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা দেখি ফার্স্টে হচ্ছে আমাদের এই ফর্মুলাতে বসাবো আর ইজ ইকুয়াল টু ভিএস মিনিমাম, ভিজেড নট, আরজেড আইজেড মিনিমাম, আইজেড মিনিমাম, আইএল ম্যাক্সিমাম। ভিএস মিনিমাম কত দেয়া আছে 15 ভোল্ট, এই যে এখানে দেয়া আছে, আমরা যদি একটু দেখি এখানে দেয়া আছে এই যে 15 ভোল্ট। আচ্ছা, এরপর ভিজেড নোট এটাও দেওয়া আছে কত 7.5, আরজেড দেওয়া আছে 10, আর আইজেড মিনিমাম আমরা এখান থেকে বের করে নিব, এই যে বলা হয়েছে আইজেড মিনিমাম ইজ ইকুয়াল টু 1/3 অফ আইএল ম্যাক্সিমাম। তাহলে সেখান থেকে আমরা বের করে নিব 5 আইজেড মিনিমাম আইএল ম্যাক্সিমাম, এখানে বসাবো। বসানোর পরে আমরা পাবো হচ্ছে কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্সটা, সেটা কত এখানে দেওয়া আছে 372 ওহম। আচ্ছা, এরপর কি বলছে, লাইন রেগুলেশন লোড রেগুলেশন। তাহলে আমরা লাইন রেগুলেশন লোড রেগুলেশনের ফর্মুলা আমরা জানি ডেল ভি নট বাই ডেল ভিএস, ডেল ভিএস ইজ ইকুয়াল টু আরজেড ডিভাইডেড বাই আর প্লাস আরজেড। ঠিক আছে, তো এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এই যে এটাতে বসাবো, বসানোর পরে এই ভ্যালুটা পাবো। ঠিক সিমিলারলি লোড রেগুলেশনের জন্য এই ফর্মুলাতে বসাবো, তাহলে এই ভ্যালুটা পাবো। ঠিক আছে। আচ্ছা, এইগুলা তো মোটামুটি সহজ আমরা বুঝতে পারছি। লাস্টেরটা যেটা বলছে, স্যার এখানে লোড রেগুলেশনের ক্ষেত্রে মাইনাস কেন দিচ্ছি ফর্মুলা? ওটা হচ্ছে ওই ইকুয়েশন থেকে আসছে। তো এখানে দেখো ও ইকুয়েশনটাতে আচ্ছা, জি স্যার। এই যে এখানে কি ছিল, মাইনাস ছিল না, এই যে মাইনাসটা, ঠিক আছে, এটাতে প্লাস ছিল, সেখানে এই মাইনাসটা এখান থেকে আসছে আর কি। আচ্ছা, তো আচ্ছা, তো তাহলে এরপর কি বলছে যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ভি নট করেসপন্ডিং টু ফুল চেঞ্জ ইন ভিএস। তাহলে আমরা কি পেলাম, যে এখান থেকে আসি, এই যে এখানে আসি, এখানে আমরা পেলাম হচ্ছে এই যে ভ্যালুটা পেলাম ডেল ভি নট বাই ডেল ভিএস ইজ ইকুয়াল টু কত পেলাম 0.026। তাহলে আমি কি বলতে পারি, ডেল ভি নট ইজ ইকুয়াল টু 0.026। তাহলে ইনটু কি বলা যায়, ইনটু এই যে ভিএসটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে ইনটু ডেল ভিএস। তাহলে ডেল ভিএস এর পার্থক্যটা কত 15 থেকে 25, তাহলে কত পার্থক্য 10 ভোল্ট ইনটু 10। বুঝতে পারছো? আচ্ছা, এখন বলছে যে পার্সেন্টেজ চেঞ্জ। এখন পার্সেন্টেজ চেঞ্জটা করা হলে আমরা হচ্ছে আউটপুটের সাথে এটা কম্পেয়ার করব। আউটপুট কত 7.5, তাহলে এই যে ভ্যালুটা পেয়েছি এটাকে আমরা 7.5 দিয়ে ভাগ দিব ইনটু 100%, যেহেতু আমাদেরকে পার্সেন্টেজে দেখাইতে হবে যে আউটপুট ভোল্টেজটা যদি হয় 7.5, তাহলে সেই অনুসারে এটা কতটুকু চেঞ্জ হয়েছে, ঠিক আছে, ওইটার পার্সেন্টেজ। ঠিক সিমিলারলি এটার ক্ষেত্রেও যদি আমরা আসি ডেল ভি নট বাই ডেল আইএল, ডেল ভি নট বাই ডেল আইএল, তাহলে আইএলটাকে আমরা যদি এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে, আইএলটা এর সাথে গুণ হবে ডেল আইএলটা। তাহলে ডেল আইএল এর ভ্যারিয়েশন ডিফারেন্সটা কত 15 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 15 সাথে এই অংশটা গুণ দিব, যেটা পাবো সেটাকে কত দিয়ে ভাগ দিব, আউটপুট ভোল্টেজটা কততে মেইনটেইন
7.5 ভোল্টে, সেটা দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে তার পার্সেন্টেজ বের করবো। এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন আউটপুট করেসপন্ডিং টু ফুল চেঞ্জ ইন বিএস এন্ড হচ্ছে আইএল। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাথটা পর্যন্ত আজকে থাক, এতটুকু আজকে আমাদের। নেক্সট দিন বাকিটা দেখবো। আমাদের বয়েস্টের কিছু ম্যাথ আছে, আর ওয়েব শেপের কিছু ম্যাথ দেখবো, এগুলো একটু দেখবো। আর হচ্ছে আমাদের ওই যে বয়েস্টের 3 টাইপের ম্যাথ আছে, আর কিছু ডিজাইনের ম্যাথ আছে, এগুলো দেখি আমি যদি পারি দেখাই দিব। সেড্রাক স্মিথের বইতে আছে কিছু ডিজাইনার ম্যাথ, তো এগুলো তোমরা একটু দেখবা। স্যার ওই যে লোড ভোল্টেজ ইয়ার ক্ষেত্রে মানে হচ্ছে ওই যে স্যার লোড ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কি স্যার ওই যে আমরা যেটা বের করি মানটা, ওইটার কি কোনো নির্দিষ্ট আছে যে হ্যাঁ এই পর্যন্ত হতে হবে বা এই পর্যন্ত হতে হবে? ও আচ্ছা আচ্ছা, মানে এটার কি কোনো নির্দিষ্ট লিমিট নাই? এটার কোনো লিমিট নাই, এটা শুরুতেই তো আমি বললাম, এটার কোনো লিমিট নাই, তবে এটা কম হওয়াই ভালো। ঠিক আছে, দেখো এখানে নেগেটিভ আছে, এখানে হচ্ছে একটা পয়েন্ট সামথিং ফ্র্যাকশন, মানে একটা ফ্র্যাকশন ভ্যালু। সো এই যে ভ্যালুগুলো হয় একটু কম ভ্যালুই হয়, হচ্ছে চেঞ্জটা আসলে খুব একটা না হয় ভালো। চেঞ্জ যদি কম হয় তাহলে ওই রেগুলেটরটা একটু ভালো মানের বলা হয় আর কি। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, এটা কোনো ফিক্সড ভ্যালু নাই, তবে অনেক ছোট ভ্যালু আসবে, তুমি কয়েকটা ম্যাথ করলে এটা বুঝতে পারবা। এটা মোটামুটি একটা ছোট মানের রেঞ্জ থাকে আর কি, খুব একটা বড় রেঞ্জ থাকে না। ধরো যে 10-15 এই রেঞ্জে কখনোই হবে না। ঠিক আছে, হয় এটা হবে হয়তো পয়েন্ট সামথিং, এটা হবে হয়তো নেগেটিভ আর কি, এই আর কি। ঠিক আছে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাকুক। স্যার ওই আচ্ছা, যে তোমাদের আরেকটা ব্যাপার হচ্ছে স্যার ওই যে আপনার কাছে যে স্যার গতকাল আমি একটা সার্কিট দিয়েছিলাম স্যার, আপনি বলছিলেন ওটা একটু ক্লাসে মানে ওইটা নিয়ে একটু আচ্ছা ডিসকাস। আচ্ছা, ওইটা হচ্ছে কি তুমি ইউজ করছো, হচ্ছে তুমি কি সার্কিট ইউজ করলা, ওই স্কোয়ার ওয়েভ বা রেক্টেঙ্গুলার। তো রেক্টেঙ্গুলারটা যখন হচ্ছে তোমার, সে কি করবে, সে যখন ফুল ওয়েভ করে দিবে, আমার কথাটা আছে, আমি একটু দেখাই তোমাকে, এটা শেয়ার দিয়ে দেখাইতে হবে। আমি যদি একটু শেয়ার করি, আচ্ছা ধরো যে আচ্ছা ধরো যে এটা হচ্ছে আমাদের একটা রেক্টেঙ্গুলার ওয়েভ, হ্যাঁ, তুমি হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভ দিলে, এখন এই ওয়েভটা যখন রেকটিফাই করবে, সে কি করবে, সবগুলো কি এই পাশে চলে আসবে না? জি স্যার। আসবে, তাহলে কি দেখা যাবে, একটা স্ট্রেট লাইন একটু দেখা যাবে, বুঝতে পারছো? আর যখন আমি সাইন ওয়েভ দিব, তখন না বোঝা যাবে সাইন ওয়েভের এই যে ভ্যারিয়েশনটা, বা আমি যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ দেই, তখন এই ভ্যারিয়েশনটা বোঝা যাবে। ঠিক আছে, ও আচ্ছা, এই জন্য স্যার ওইটা হচ্ছে একটা স্ট্রেট লাইন এটা দেখায়। হ্যাঁ একটা স্ট্রেট লাইন। আদারওয়াইজ এটা হইতে পারে আরেকটা হচ্ছে তোমার, আমি তোমার ওই যে ইয়াটা তো দেখি নাই, তোমার কি যেন বলে, তোমার এই সিমুলেশন প্যারামিটার তো আমি দেখি নাই। এখানে আরেকটা হইতে পারে হচ্ছে তুমি যদি অসিলোস্কোপের যে টাইম পার ডিভিশন, ওই ওইটা ভ্যালুটা যদি ঠিকভাবে না নাও, স্যার। তখনও এটা হইতে পারে। তো আমার থেকে মনে হচ্ছে এই কাজটাই হয়েছে, যে কারণ হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভকে তুমি যদি রেকটিফাই করো, তাহলে আলটিমেটলি কি হবে, এই দুইটা ওয়েভই তো এক পাশে চলে আসবে, তাহলে আলটিমেটলি কি দেখা যাবে, এরকম টাইপের একটা স্ট্রেট লাইন নিতে পাবা। ও এটা আচ্ছা। ছাড়া তো আউটপুটে আর কিছু পাওয়ার কথা না, এটাই হয়েছে আর কি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে 26 তারিখ আছে। শোনো, তোমাদের কিন্তু জেনার ডায়োডের পরে লাস্ট উইকে, মানে নেক্সট উইকটা তো তোমাদের মিড ব্রেকের লাস্ট, তো ওইটাতে হচ্ছে তোমাদের এই জেনার ডায়োডের পর্যন্ত, মানে গত সিলেবাসটার থেকে গত সিলেবাসের শেষ পর্যন্ত থেকে জেনার ডায়োডটা পর্যন্ত হচ্ছে তোমাদের কুইজ 2 হবে। এই কুইজ 2টা তোমরা সবাই দিয়ে দিবা। আমি পরীক্ষাটা নিব হচ্ছে তোমাদের বুধবার দিন, নেক্সট উইকের ওয়েডনেসডেতে, বোঝা গেছে? মানে 3 তারিখে ক্লাস টাইমে তোমাদের এই এক্সামটা হবে। স্যার গুগল ফর্মে তো নিবেন নাকি? গুগল ফর্মেই নিব, কারণ আর তো কোনো ওয়ে নাই। ওই যে তোমরা হচ্ছে দুইটা ইয়া থাকবে, কোশ্চেন থাকবে দুইটা, ওই কোশ্চেন দুইটা সলভ করে তোমরা আবার পিডিএফ আকারে পাঠাই দিবা আর কি। ঠিক আছে, আচ্ছা, রেসপন্ড টু ইউর রোল 53, Yes, sir. রোল 54, Yes, sir. 5, Yes, sir.
6, 56, 7, 58, 59, Yes, sir. 60, Yes, sir. 61, 62, Yes, sir. 3, Yes, sir. 4, 5, Present, sir. 6, 7, Yes, sir. 8, Yes, sir. 9, Yes, sir. 70, Yes, sir. 71, Yes, sir. 72, Yes, sir. 73, Yes, sir. 74, Yes, sir. 75, Yes, sir. 76, Yes, sir. 7, Yes, sir. 9, 80, Yes, sir. 81, Yes, sir. 82, Yes, sir. 84, Yes, sir. 85, 86, 7, Yes, sir. 8, Yes, Yes, sir. sir. দুজন কেন 88 কে আমি স্যার 89, Yes, sir. 90, 91, Yes, sir. 92, Present, sir. 94, Yes, sir. 95, 96, 7. Yes, sir. এই তুমি সিয়ান্না, তুমি তো 2 দিন অ্যাবসেন্ট ছিলা, কি ছিল তোমার? হ্যাঁ, স্যার এর আগের 2 দিন স্যার কি অসুস্থ ছিলা? স্যার একটু ক্লাসে আর কি অ্যাটেন্ড করতে পারি নাই স্যার, বাইরে ছিলাম। এত বাইরে কেন থাকো? ক্লাস টাইমে বাইরে কি করো? Sir, row 85, sir. Present, না sir. স্যার, Correct, sir. সর্বদাই 5 দেওয়া হয়েছে। আচ্ছা। আচ্ছা, যাই হোক, এভাবে ক্লাস মিস দিও না। স্যার, 98, হবে না। Yes, sir. 99, Yes, sir. 100, Yes, sir. 102, Yes, sir. 149 আছো? প্রেজেন্ট স্যার। এই তুমি 3 দিন অ্যাবসেন্ট ছিলা। স্যার আমার 2 দিন ছিল স্যার, আমি বাইরে ছিলাম, আমার বাসা মুভের জন্য কাহিনী ছিল, আর আরেকদিন স্যার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, যাই হোক, এভাবে অ্যাবসেন্ট করা যাবে না। রোল 98, 150, 98 এরা মনে হয় নাই না? নাই মনে হয়। আচ্ছা, 008, 170, Yes, sir. শুধু 76, 15 to 5, 76। স্যার 170 দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, দেওয়া হয়েছে, 170 দেওয়া হয়েছে। আচ্ছা শোনো, আজকে তো আমি একটা গ্রুপের এই কি যেন নিলাম সেটআপ। তোমাদের তো সেটআপের অবস্থা ভালো না। তোমরা আমি জানি না 1-1 এ আসলে তোমরা পাস করে এইখানে চলে আসছো, এখনো ব্রেডবোর্ডের কানেকশন অনেকেই পারো না। এটা খুব প্যাথেটিক আসলে। নোট ব্রাঞ্চ যদি না চিনো তো এটা তো মানা যায় না। তো তোমাদের যাদের প্রবলেম, তোমরা তো স্যারদের সাথে যোগাযোগ করতে পারো যে স্যার আমরা এটাতে প্রবলেম ফেস করছি, বা আমাদেরকে এটা যদি একটু এভাবে দেখাই দেওয়া হয়। আমি ইনফ্যাক্ট অনেকের সাথেই দেখা যায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়, আমি চেষ্টা করি যে একটু দেখাই দেওয়ার জন্য। তো স্যার আসলে সত্যি বলতে স্যার 1-1 এ স্যার অনেক প্রেসার দিয়ে এগুলো করছিলাম, তো মানে যখন এরকম এক্সামের সময় স্যার মিলাইতে পারি না। না, মিলাইতে পারো না, এটার রিজন হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করো না। তোমরা, আমি যেটা বলবো, প্রত্যেকে, তোমরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তোমরা তো নন ডিপার্টমেন্টের সাবজেক্ট না, এটা তোমাদের একদম কোর সাবজেক্ট। তো এটার জন্য তোমরা করতে পারো কি, বেশি না 500 টাকা খরচ করলেই হয়, যে একটা ব্রেডবোর্ড কিনে রাখতে পারো, কয়েকটা রেজিস্ট্যান্স, হয়তো দেখবে যে 100টা রেজিস্ট্যান্সের দাম 20 টাকা, ঠিক আছে? কিছু ক্যাপাসিটি রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ধরো যে একটা ছোটখাটো পাওয়ার সাপ্লাই বা লিথিয়াম আয়ন ব্যাটারি, ছোটখাটো তো কিছু প্রজেক্ট করতেই পারো। ধরো যে বাসায় বসে এখন কি করো, যে কোনো একটা কিছু নষ্ট থাকলে একটু চেষ্টা করো যে ওটা ঠিক করার জন্য। এখন তোমার কি থাকে, একটা মাল্টিমিটার থাকলে ভালো হয়। মাল্টিমিটারের দাম হচ্ছে নর্মাল চাইনিজ অনেক মাল্টিমিটার পাওয়া যায়, ডিজিটাল মাল্টিমিটার, লাইটও জ্বলে, 400 টাকা 500 টাকা দাম, ঠিক আছে? একটা পাওয়ার সাপ্লাই ছোটখাটো কিনে ফেলতে পারো, এগুলো দিয়ে বাসায় প্র্যাকটিস করবা। এখন যদি না থাকে কখন কিনবা, ঠিক আছে? পাস করে স্যার পাওয়ার সাপ্লাই কি স্যার, ওই যে সিগন্যাল জেনারেটর কিনবো স্যার? না, সিগন্যাল যেটা অনেক দাম, এটা তুমি কিনতে পারবে না। আমি বলতে বলছি যে লিথিয়াম আয়ন কিছু
10 ভোল্ট 12 ভোল্টের কিছু ব্যাটারি থাকে, অথবা ছোটখাটো ডিসি পাওয়ার সাপ্লাই, এই যে ডিসি পাওয়ার সাপ্লাই ধরো পাওয়া যায় বাজারে, হ্যাঁ। তো অথবা হচ্ছে ধরো যে তুমি একটা কাজ করতে পারো, এই যে ধরো যে তোমাদের সেন্টার টেপ ট্রান্সফরমার এগুলো পাওয়া যায়, তো এগুলা 12 ভোল্টে ধরো যে এসিতে দিলা, অপোজিটে বা সাবধানভাবে ইউজ করতে হবে আর কি, অপোজিটে 12 ভোল্ট বা 24 ভোল্ট পেলা, তো এগুলা দিয়েও তো তোমরা কাজ করতে পারো। আর একটু শক টক না খেলে কি হবে নাকি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে, একটু শক খাবা, একটু শিখবা। আমি অনেক মেয়েকেই দেখছি আজকে এক্সামে, ওরা অনেকেই পারে না, আবার অনেক ছেলেকেও দেখছি তাদের অবস্থা খুব একটা ভালো না। ঠিক আছে, তো তোমরা, আমি যেটা বলবো যে বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস